আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أستغفر الله ربي من كل আজকে ইনশাআল্লাহ আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার সংজ্ঞা পড়া শুরু করব। এতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানছি সেটা হলো যে সিফতের পরিচয়। সিফত প্রথমত দুই প্রকার, সিফতে লাজিমা, সিফতে আরেদা। আর সিফতে লাজিমা আমাদের আলোচ্য বিষয়। সিফতে লাজিমা দুই প্রকার, সিফতে লাজিমা মুতাদাদ্দা, সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দা, এবং এর নামগুলো আমরা শিখছি। সিফতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসনাতুন। আর সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দা 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিতালা। আর আমরা এর প্রত্যেকটার কার কয়টা হরফ এবং কি কি এই সম্পর্কে আমাদের জানা আছে। তো এখন আমরা প্রত্যেকটা হরফের সিফতও নির্ণয় করতে পারি। আর একটা হরফে সর্বোচ্চ 7টি সিফত থাকতে পারে, আর সর্বনিম্ন 5টি সিফত থাকবে একটা হরফে। আর 13টি হরফে সিফত সংখ্যা হয় 6টি। তো এখন যেহেতু আমরা সিফত নির্ণয় করতে পারি, তো এখন আমাদের যে বিষয়টা পরিপূর্ণভাবে জানতে হবে সেটা হলো যে প্রত্যেকটা সিফতের কি কাজ এবং ওই কাজগুলা কিভাবে করতে হয়। প্রত্যেকটা সিফতের কি কাজ এ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আমাদের আছে। এখন ওই কাজগুলা কিভাবে করতে হয় এবং ওইটা একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব আমরা। তো প্রথমে আমরা সিফতে লাজিমা মুতাদাদ্দা থেকে শুরু করি। তো সিফতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11। এখন প্রথমে প্রথম ভাগটা পড়ব। তো আমরা জানি প্রথম ভাগে সিফত হলো দুইটি: হামসুন, জাহরুন। হামস এবং জাহার, হামস এবং জাহার প্রথম ভাগ। এখানে প্রথম জোড়া দেওয়া আছে। তো প্রথম ভাগে সিফত হলো দুইটি, হামস এবং জাহার। তো হামস এবং জাহারের হরফ সম্পর্কে আমরা জানি যে হামসের হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। আর একসাথে বলা যায় ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত। তো এখানে প্রথম জোড়ার আলোচ্য বিষয় হিসেবে এখানে দেওয়া আছে বাতাস বা শ্বাস। তো প্রথম জোড়ার কাজের যে ফলাফলটা হবে সেটা প্রকাশ পাবে বাতাস বা শ্বাসের মাধ্যমে। তো এর প্রথমটা হলো হামস। তো হামস কাকে বলে? তো
তো এখানে হামসের পারিভাষিক অর্থটা দেওয়া আছে, কিন্তু হামসের শাব্দিক অর্থটা এখানে দেওয়া নেই। তো শাব্দিক অর্থটা ও আমরা জানবো, তো যদি মনে রাখতে পারেন ভালো। তো হামসের শাব্দিক অর্থ হলো ক্ষীণ আওয়াজ বা মৃদু আওয়াজ, অল্প আওয়াজ বা ফিস ফিস আওয়াজ। মানুষ যখন নিচু গলায় কথা বলে তখন ফিস ফিস যে আওয়াজ হয়, এই ধরনের আওয়াজকে বলা হয় আরবিতে হামস। অর্থাৎ হামস এর শাব্দিক অর্থ হলো ফিস ফিস আওয়াজ বা মৃদু আওয়াজ, অল্প আওয়াজ, ক্ষীণ আওয়াজ ইত্যাদি হলো হামসের আবিধানিক অর্থ। হামসের পারিভাষিক অর্থ কি? হামসের পারিভাষিক অর্থ হলো হামসের সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। তো এইখানে ব্র্যাকেটে দেওয়া আছে আওয়াজ ছোট হয়। আর হাম সিফতের হরফ 10টি এই সম্পর্কে আমরা জানি। তো এইখানে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে হামসে আওয়াজ বাতাস চালু থাকবে। তো এই সম্পর্কে আমরা জানি, আগে এই বিষয়টা আমরা জানছি যে হামসে বাতাস চালু থাকে। তো এখন এইখানে নতুন যে বিষয়টা আসলো সেটা হলো যে মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে। মাখরাজে অর্থাৎ প্রত্যেকটা হরফের যে মাখরাজ আছে, একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মাখরাজের দুইটা পার্ট থাকে। যেমন একটা মাখরাজ দেখি, যেমন ধরেন এই হামসের প্রথম হরফটার মাখরাজে দেখি, প্রথম হরফটা হলো ফা। তো ফার মাখরাজটা কি? ফার মাখরাজটা হলো সানায়া আউলিয়ার আগা, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইয়া। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। তো মাখরাজের দুইটা অংশ থাকে, দুইটা অংশে একটা আর একটার সাথে একত্রিত করে তারপর ওই আওয়াজটা তৈরি হয়। তো ওইখানে ওই বিষয়টাকেই বলা হইতেছে যে মাখরাজের ধাক্কা লাগবে, অর্থাৎ দুইটা মাখরাজের যে দুইটা অংশ, যেমন ফার ক্ষেত্রে বলা হইলো যে সামনের উপরের দুই দাঁত এবং নিচের ঠোঁটের পেট, প্রত্যেকটা মাখরাজেই এমন। ধরেন আপনি বার মাখরাজ ধরেন, দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাইতে হয়। তারপর দেখেন তার মাখরাজ, তার মাখরাজটা কি জিব্বার আগা সানায়া আউলিয়ার গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিব্বার আ ব্যবহারটা দাঁত গোড়ার সঙ্গে। তো এইটা দুইটা অংশ। তো হামসের ক্ষেত্রে আমার যে কাজটা করবে সেটা হলো যে মাখরাজটা যে ব্যবহার হবে, মাখরাজটার এই দুইটা অংশ যখন একটা আর একটার সাথে চাপ দিতে হবে তখন এইখানে একটু দুর্বলতা থাকবে, এই ধাক্কাটা একটু দুর্বল ভাবে হবে, অর্থাৎ শক্তভাবে চাপ দিয়ে ধরা যাবে না, একটু শিথিলতা থাকবে। যে শিথিলতার সুযোগে বাতাস বের হবে। তো এখন আমি যদি বাতাস বের করি কিন্তু মাখরাজে যে ধাক্কাটা এটা জোরে দিই, তাহলে কি আমার হামস আদায় হবে? না, হবে না। তাহলেও আমার হামসটা পরিপূর্ণভাবে আদায় হবে না, কারণ হামস আমার আদায় করতে হলে দুইটা কাজই করতে হবে। এই বাতাসটা যে আমার জারি থাকবে, বাতাসটা চালু থাকবে, এইটা চালু রাখতে হবে কিসের মাধ্যমে? যে মাখরাজে যে ধাক্কাটা থাকবে এই ধাক্কাটাকে দুর্বল করার কারণে। তো যেমন দেখেন ফা, ফা জবর ফা। তো এখন আমি ফা উচ্চারণ করার সময় দুইটা বিষয়, যেহেতু বাতাস চালু থাকা আর একটা হলো ধাক্কাটা। তো ফা উচ্চারণ করার সময় আমি যদি বাতাস বের করি কিন্তু নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরের দুই দাঁতকে শক্তভাবে চাপ দিয়ে ধরি, শক্তভাবে চাপ দিয়ে ধরি, যেমন ফা, এভাবে চাপ দিলাম, শক্ত চাপ দিলাম, কিন্তু বাতাসটাও বের করলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ফাটার যে হাম সিফত আছে এই সিফতটা পরিপূর্ণভাবে আদায় হবে না, কারণ ওই কাজটাও আমার করতে হবে, মাখরাজে একটু দুর্বলতা রাখতে হবে। তো হামসের হরফ হলো 10টি। তো যে হামসের যে আবিধানিক অর্থটা জানলাম সেটা হলো যে মৃদু আওয়াজ, হালকা আওয়াজ বা ফিস ফিস আওয়াজ। আর হামসের পারিভাষিক অর্থ হলো যে হামস সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে বা বাতাস চালু থাকে।
হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। তো এখন এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে হামসের হরফ যদিও 10টি, কিন্তু হামস প্রকাশ হওয়ার ক্ষেত্রে সবগুলা সমানভাবে হবে না। শেষের যে দুইটা হরফ আছে অর্থাৎ কাফ এবং তা, হামসের শেষের যে দুইটা হরফ কাফ এবং তা, এই শেষের দুইটা কাফ এবং তার মাঝে হামসটা পরিপূর্ণভাবে আদায় হবে না। এটা সামনে গেলেই বুঝে আসবে। যখন আমরা সামনের যে দ্বিতীয় ভাগের সিফতটা আছে ওইটা পড়বো, তখন আমাদের এই বিষয়টা স্পষ্টভাবে বুঝে আসবে যে এইখানে কি কারণে কাফ এবং তার মাঝে হামস আদায়ের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে। তো এই কাফ এবং তা ব্যতীত বাকি যে হামস, মুহাত্তাম মিউট হয়ে গেছেন। হ্যাঁ এখন বোধহয় শোনা যাইতেছে। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। এই 10টার মাঝে প্রথম যে 8টা আছে ফা হা সা হা শিন খ সদ এবং সিন, এই 8টা হরফ, এই 8টা হরফের ক্ষেত্রে সর্ব অবস্থায় বাতাস বের হবে। এই 8টা হরফকে আপনি জবর জের পেশ জজম তাসদীদ যেভাবেই পড়েন না কেন, এই 8টা হরফের ক্ষেত্রে আপনার বাতাস বের হবে। তো আমরা যদি এটাকে দেখি, প্রথমে ফাটাকে দেখি, ফা ফি ফু আফ ইফ উফ আফা আফি আফু। প্রত্যেকেই নিজে একটু দেখি নিজের জায়গায়, প্রত্যেকেই নিজে এটা একটু ট্রাই করি যে বাতাস বের কিন্তু হয়। এইটা বের করার জন্য আপনার আলাদা পরিশ্রম করতে হবে না, এইটা স্বাভাবিকভাবেই বের হবে। তারপর হা, হাটা যদি দেখি, হা হলো হা হি হু আহ ইহ উহ আহা আহি আহু। এই দেখেন মুখের কাছে এই বাতাসটা বোঝার জন্য হাতের উল্টা পিঠ, হাতের উল্টা পিঠ মুখের কাছাকাছি নিলেই বুঝে আসবে যে বাতাসটা বের হইতেছে কি হইতেছে না। তারপর সা, সা সি সু আস ইস উস আসা আসি আসু, বাতাস বের হইতেছে সর্ব অবস্থায়। তারপর গুলহা, হা হি হু আহ ইহ উহ আহা আহি আহু, এই যে বাতাস বের হইতেছে। তারপর শিনের ক্ষেত্রে শা শি শু আশ ইশ উশ আশা আশি আশু, খ খ খি খু আখ ইখ উখ আখ আখি আখু। সদের ক্ষেত্রে স সি সু আস ইস উস, তারপর আস আসি আসু। এই প্রত্যেকটা উচ্চারণে জজম তাসদীদ হরকত প্রত্যেক অবস্থায় বাতাস বের হয়। সিনের ক্ষেত্রে সা সি সু আস ইস উস আসা আসি আসু। এই যে এই 8 হরফের সর্ব অবস্থায় বাতাস বের হইল। তবে বাতাস বের হওয়ার ক্ষেত্রে জবর জের পেশ জজম তাসদীদ সব সর্বাবস্থায় যে একরকম বের হবে তা কিন্তু না। যখন এই হরফগুলায় জজম থাকে বা তাসদীদ থাকে, ওই ক্ষেত্রে বাতাসের পরিমাণটা কিন্তু হরকত থাকা অবস্থায় তুলনায় একটু বেশি হয়। যেমন ধরেন আপনি ফা উচ্চারণ করলেন, ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফি ফু, এই ক্ষেত্রে আপনার বাতাস বের হয়। তবে এই পরিমাণটা জজম অবস্থায় বাতাস বের হওয়ার পরিমাণের তুলনায় কম। যেমন দেখেন আফ আফ, কারণ জজমের মাঝে বাতাস বের করার জন্য একটু সময় পাওয়া যায়, কিন্তু হরকত থাকা অবস্থায় অতটা সময় পাওয়া যায় না, যে কারণে সময় স্বল্পতার কারণে বাতাসের পরিমাণটা একটু কম থাকে। কিন্তু যখন জজম থাকে তখন এই বাতাসের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই 8 হরফ একরকম, প্রথম যে 8টা হরফ, এই 8টা হরফ সর্বাবস্থায় বাতাস বের হবে। এখন আসি আমরা শেষের 2টা হরফ কাফ এবং তা। কাফ এবং তার ক্ষেত্রে
কাফ এবং হ্যাঁ আসলে এই মাঝে মাঝে আমি অডিওটা একটু বন্ধ করে দিচ্ছি, কারণ আমার একটু এই ঠান্ডা জনিত সমস্যা, তো তাই একটু মাঝে মাঝে করতে হয়, কাশ দিতে হয়। তো এই জন্য আমি অডিওটা মাঝে মাঝে ইচ্ছাকৃত ভাবেই বন্ধ করি। তো এই শেষের যে কাফ এবং তা আছে, এই দুইটা হরফ, এই দুইটা হরফের ক্ষেত্রে যখন এই দুইটা হরফ অর্থাৎ কাফ তা জবর পেশ যুক্ত থাকবে, জবর জের পেশ বা তাসদিদ যুক্ত থাকবে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শুধুমাত্র যখন জজম যুক্ত থাকবে এই দুইটা হরফ কাফ এবং তা, শুধুমাত্র যখন জজম যুক্ত থাকবে তখন একটু বাতাস বের হবে। আর বাকি যত অবস্থা আছে অর্থাৎ জবর জের পেশ তাসদিদ, তো এই সমস্ত অবস্থায় বাতাস বের হবে না। যেমন দেখেন কাফ দিয়ে কা কি কু, কা কি কু, এই যে উচ্চারণ করলাম, এখানে বাতাস বের হবে না। তারপর তাসদিদ দিয়ে যদি বলি আক্কা আক্কি আক্কু, আক্কা আক্কি আক্কু, আক্কা আক্কা, তো তাসদিদের ক্ষেত্রে একেবারেই যে বের হয় না তা না, হালকা একটু বের হয়, পরিমাণটা একেবারেই ক্ষীণ, উল্লেখযোগ্য না। কিন্তু জজমের ক্ষেত্রে আপনার একটু বের করতে হবে। ওইটা হচ্ছে এইভাবে যে হামজা কাফ জবর আক, অর্থাৎ প্রথমে আওয়াজটা আটকাবে, আক, আওয়াজটা আটকাইলো, আওয়াজটা আটকানোর পর যেমন দেখেন যে আক, যখন আমি বলি তখন জিহ্বার গোড়ার একটু সামনে যে অংশটা, ওই অংশটা উপরের তালুর সাথে যুক্ত হয়ে যায়, উপরের তালুর সাথে মিলিত হয়ে যায়, আক, এই যে আটকায় আওয়াজটা, বাতাস সবকিছু একেবারে বন্ধ হয়ে যায়, আক, আটকাই গেল। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা যখন আমি ছাড়বো, অর্থাৎ জিহ্বার গোড়ার ওই অংশটা উপরের তালুর থেকে পৃথক করব, এই পৃথক করার সময় ওই মুহূর্তেই একটু বাতাস বের করতে হবে। ওইটা এইভাবে আক আক আক, তারপর তার ক্ষেত্রে আত আত। আমি বুঝানোর জন্য বাতাসের পরিমাণটা একটু বেশি বের করতেছি যাতে আপনারা একটু আওয়াজটা বুঝতে পারেন। আক, তারপর তার ক্ষেত্রে আত, এইভাবে একটু বাতাস বের করতে হবে। তো কাফ এবং তার মাঝে আমরা যে বিষয়টা পেলাম সেটা হলো যে কাফ এবং তার ক্ষেত্রে শুধুমাত্র যখন জজম যুক্ত অবস্থায় থাকবে তখন এইখানে বাতাস বের হবে, আর বাকি যে অবস্থা ওই অবস্থায় বাতাস বের হবে না। আর কাফ তা ব্যতীত বাকি যে 8টা হরফ আছে, এই 8টা হরফের ক্ষেত্রে সর্বদাই বাতাস বের হবে। তো এইটা হলো আমাদের হামসের মোটামুটি আলোচনা। এই হামসের ক্ষেত্রে কারো যদি কিছু বলার থাকে, এতটুক যে আলোচনা হইলো এই ক্ষেত্রে যদি কারো কিছু বলার থাকে, যদি কারো কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে বা নতুন কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিষয়টা বোধহয় সবারই বুঝে আসছে। তো হামসের ক্ষেত্রে, হামস আদায়ের ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না। তো এখন আমরা আসি জাহার। এখানে একটা কথা লেখা আছে, ওইটা হলো যে হামসের সিফতের হরফগুলোকে হুরুফে মাহমুসাহ বলে। তো এইটা আপনি পারলে মনে রাখবেন, না পারলে মনে না রাখলেন কোনো সমস্যা নেই। অর্থাৎ হামসের যে হরফকে, অর্থাৎ আমরা বলি যে হামসের হরফ, হামসের হরফ, তো এই কথাটাকে বলা যেতে পারে হুরুফে মাহমুসা, হুরুফে মাহমুসা, মাহমুসা। তো এর অর্থ হলো হামসের হরফ, অর্থাৎ হামসের হরফ এটার আরবি, এর আরবিটা হলো হুরুফে মাহমুসা, অর্থাৎ হামসের হরফ। তো বাংলায় বলেন বা আরবিতে বলেন একই বিষয়, সমস্যা নেই। তো এখন আমরা আসি জাহারে। জাহার কাকে বলে? তো জাহার শব্দের আবিধানিক অর্থ, জাহার শব্দের শাব্দিক অর্থ হলো একটা বিষয়কে প্রকাশ করা, প্রকাশ করা বা এলান করা, ঘোষণা দেওয়া, প্রকাশ পাওয়া, প্রকাশিত হওয়া, এই ধরনের অর্থ। প্রকাশ পাওয়া বা প্রকাশ করা বা ঘোষণা দেওয়া, এলান করা ইত্যাদি অর্থ হলো জাহারের শাব্দিক অর্থ।
এখন যদি দেখি জাহারের আবিধানিক পারিভাষিক অর্থ কি। জাহারের পারিভাষিক অর্থ হলো অর্থাৎ হামসের বিপরীত। তো আমরা জানি সিফতে লাজা মুতাদদ্দা 5 ভাগে 11টি, প্রত্যেকটা যে ভাগ আছে ভাগের একটা সিফত আর একটা সিফতের বিপরীত। তো এইখানে স্বভাবগতভাবেই এইটাই হবে যে হামস যেখানে যেমন ছিল জাহারের ক্ষেত্রে ওইটার উল্টাটা। অর্থাৎ হামসে ছিল যে হামসের হরফগুলো আদায়ের সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগবে। তো আস্তের বিপরীত কি? আস্তের বিপরীত হলো জোরে। তো হামসের ক্ষেত্রে মাখরাজের সাথে সম্পর্কটা ছিল দুর্বল, ধাক্কাটা ছিল দুর্বল। তো জাহারের ক্ষেত্রে এইটার বিপরীত, অর্থাৎ যে ধাক্কাটা থাকবে এই ধাক্কাটা হবে একটু শক্তিশালী, জোরালো ধাক্কা। আর হামসের ক্ষেত্রে যে বিষয়টা ছিল যে শ্বাস জারি থাকে, অর্থাৎ বাতাস চালু থাকে। তো জাহারের ক্ষেত্রে যেটা হবে যে শ্বাস বন্ধ থাকবে। জাহারের হরফগুলি যখন উচ্চারিত হবে তখন শ্বাস বন্ধ থাকবে, হামসের বিপরীত। আর এখানে আরেকটা বিষয় ব্র্যাকেটে দেওয়া আছে যে আওয়াজটা বড় হবে, বড় হয়। অর্থাৎ আওয়াজটা হামসের হরফের আওয়াজের তুলনায় জাহারের হরফের আওয়াজগুলা একটু শক্তিশালী হয়। কারণ আমরা সিফত শেষে এই বিষয়টা জানবো যে এই যে সিফত আছে মোট 18টা সিফত, এই 18টা সিফত আবার শক্তির বিবেচনায় সব এক পর্যায়ের না। কিছু কিছু সিফত আছে শক্তিশালী, কিছু কিছু সিফত আছে দুর্বল, আর 3টা সিফত হলো মধ্যম, অর্থাৎ না শক্তিশালী না দুর্বল, মাঝামাঝি একটা অবস্থানে। তো জাহার যেহেতু শক্তিশালী তো এইখানে আওয়াজ একটু বড় হবে বা আওয়াজে একটা শক্তি থাকবে, তো এইটা স্বাভাবিক বিষয়। তো জাহারের ক্ষেত্রে যে কাজটা যে জাহার জাহার সিফাতের হরফগুলিকে আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয় বা বন্ধ থাকবেও বলতে পারেন। যে জাহারের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে বাতাস বন্ধ থাকবে বা শ্বাস বন্ধ থাকবে। তো এতটুকু ব্র্যাকেটের এইটুক মনে না রাখলেও সমস্যা নেই। আর জাহারের হরফের সংখ্যা আমরা জানি যে 18টি। তো হামসের ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো যে কোনো 10 হরফের মাঝে কোনো হরফেই তেমন সমস্যা ছিল না। কিন্তু জাহারের হরফগুলোর ক্ষেত্রে আপনার কয়েকটা হরফ এমন আছে যেখানে আপনার বাতাসটা বন্ধ থাকার কথা থাকলেও আমাদের বাতাসটা বের হয়ে যায়। তো ওই হরফগুলাকে একটু আমরা আলাদাভাবে একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। তো জাহারের হরফ হলো 18টি। তো শুরু থেকেই যদি দেখি, সবগুলাই যদি ধরি, অর্থাৎ আলিফ বা এর ধারাবাহিকতা অনুযায়ী প্রথমে আলিফ, আলিফ তো বাদ, আলিফে জবর জের পেশ হয় না। বা, বা দেখি বা বি বু আব ইব উব আব্বা আব্বি আব্বু বা বি বু বা বি বু। এখানে এই মুখের কাছে হাত নিয়ে, অর্থাৎ হাতের উল্টা পিঠ এটাকে মুখের কাছে নিয়ে একটু উচ্চারণ করে দেখেন যে বাতাসটা বাহিরের দিকে আসে কিনা। যদি আসে তাহলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বা বি বু আব ইব উব আব্বা আব্বি আব্বু। তো বাতাস বন্ধ রাখার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো যে আমরা কোনো কিছু বলার আগে ভিতরে নিঃশ্বাস নিতে হয়। তো এই নিঃশ্বাস যে নেব, নিঃশ্বাসটা নেওয়ার পর নিঃশ্বাসটাকে পরিপূর্ণভাবে একেবারে বন্ধ করে দেব। নিঃশ্বাসটার লাগাম নিজের হাতে নিয়ে নেব, এটাকে আর স্বাধীন রাখা যাবে না, পরাধীন করে দিতে হবে। তারপর যেমন আমি বা উচ্চারণ করব, আমি নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাসটা বন্ধ করলাম, বা, অর্থাৎ নিঃশ্বাসটাকে নিঃশ্বাসের উপর একটা চাপ দিয়ে রাখবো যেন এটা বের হয়ে যেতে না পারে বাহিরের দিকে। অপ্রয়োজনীয় যে অংশটা বের হয় ওইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বা, অর্থাৎ উচ্চারণের জন্য যতটুক শ্বাসের প্রয়োজন শুধু অতটুক শ্বাস ছাড়তে হবে। আবার আপনি যদি মনে করেন একেবারেই শ্বাস বন্ধ রেখে উচ্চারণ করবেন, দেখেন এটা আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। অর্থাৎ আপনি নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস নেওয়ার পর নিঃশ্বাসটা একেবারে বন্ধ রেখে, নিঃশ্বাসটা বন্ধ রেখে কিন্তু আপনি কোনো আওয়াজ করতে পারবেন। অর্থাৎ দেখা যাবে যে ওই ক্ষেত্রে আপনার শুধু মুখ নড়াচড়া করতেছে,
আপনি মাখরাজের যে কাজটা ওই কাজটা ঠিকই করতে পারবেন, কিন্তু আপনার আওয়াজ হবে না, আওয়াজ বের করতে পারবেন না। আওয়াজের জন্য আপনার শ্বাস একটু লাগবেই, তবে এই আওয়াজের জন্য যতটুকু শ্বাস লাগবে শুধুমাত্র অতটুকু শ্বাসের ব্যবহার করতে হবে, বাকিটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বা, বি, বু, আব, ইব, উব, এটাকে যদি আমি এইভাবে বলি বা, ভা, ভা না, ভা এই ধরেন না, বা, বা, উচ্চারণের সময় বাতাসের যে ঝুঁকটা এটা সামনের দিকে থাকবে না, বরঞ্চ পিছনের দিকে টান দিয়ে রাখতে হবে। বা, বি, বু, আব, ইব, উব, আব্বা, আব্বি, আব্বু। আর একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো হরফ উচ্চারণের সময় নাকের থেকে যেন কোনো কিছু বের না হয়। শুধুমাত্র গুন্না এবং মিম নুন এই দুইটা যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার নাকের ব্যবহার করতেই হবে, কারণ এর সাথে নাকের সম্পর্ক আছে। এছাড়া বাকি যে হরফগুলো আছে, অর্থাৎ নুন মিম বাদ দিলে বাকি 26টা হরফ, এই 26টা হরফের ক্ষেত্রে আপনার কোনোভাবেই যেন নাকের ব্যবহার না হয়, অর্থাৎ নাক দিয়ে আংশিক আওয়াজ প্রকাশ করা বা নাক দিয়ে বাতাস বের করা, এইটা করা যাবে না। নাকের সাথে কোনো সম্পর্ক নেই আওয়াজের সময়। তো নাককে একেবারেই আলাদা রাখতে হবে, নাককে কোনো কাজে ব্যবহার করা যাবে না, নাকের কর্মবিরতি। তো বা, বি, বু, আব, ইব, উব, আব্বা, আব্বি, আব্বু। তে এই আওয়াজটা, এই বার যে বাতাস বন্ধ থাকার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা কারো, অর্থাৎ বাতাস বাহিরের দিকে আসতে চায়, হাতের উল্টা পিঠ মুখের কাছে নিলে মনে হয় যে হাতে বাতাসটা একটু ভালোভাবেই অনুভূত হইতেছে, এমনটা হয় কিনা কারো? মোহতারাম ওই বু মানে যখন বাপেশ বু বলি তখন একটু আমার মনে হয় একটু বেশি আসে। হ্যাঁ, বু, বু এইটা এই ক্ষেত্রে একটু হওয়াটা স্বাভাবিক। কারণ কি, যখন আপনি বা বলবেন, বা, বা জবর বা, তখন মুখটা কিন্তু বেশি খোলা থাকে। যখন বি বলবেন, বাজের বি, মুখটা বেশি খোলা থাকে। কিন্তু যখন বা পেশ বু উচ্চারণ হয় তখন কিন্তু ঠোঁটটা একেবারে সংকুচিত হয়ে একেবারে বৃত্তাকারে অল্প একটু জায়গা বাকি থাকে, ঠোঁট খোলা, অল্প একটু খোলা অংশ বাকি থাকে, যে কারণে ওই বাতাসটা অনুভূত একটু বেশি হওয়াটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব, তবে একটা কথা আপনাদেরকে বলি, তবে আমরা এই ছাড়টা নেওয়ার চেষ্টা করব না। যখন এই জাহারের হরফে যখন পেশ যুক্ত হয়, জাহারের হরফ যখন পেশ যুক্ত হয় তখন বাতাসের ক্ষেত্রে, বাতাস বের হওয়ার ক্ষেত্রে আপনি একটু ছাড় পাবেন। আরিফ ভাই, কথাটা কি বুঝে আসছে? জি মোহতারাম, তবে না ব্যবহার করাই ভালো। হ্যাঁ, আমরা এই ছাড়টা গ্রহণ না করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে, যেহেতু আমাদের শিখার বিষয় হলো বন্ধ করা, তো আমরা যখন পরিপূর্ণ বন্ধ করার বিষয়টা আয়ত্তে আনতে পারবো তখন আমরা ছাড়ের বিষয়টা গ্রহণ করব কি করব না তখন বিবেচনা করা যাবে। কিন্তু এখন যদি আমরা ওই ছাড়ের বিষয়টা মাথায় রাখি তখন দেখা যাবে যে আমাদের সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, ওই বুর ক্ষেত্রে একটু বের হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়, তবে আমরা চেষ্টা করব ওইটাও বন্ধ করে দেওয়ার। ওসব ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রেও সামান্য একটু বের হয়। তো যাই হোক, হ্যাঁ সাজ্জাদ ভাই কিছু বলবেন? বিয়ের ক্ষেত্রেও তো দেখতেছি সামান্য একটু জেরের বের ক্ষেত্রে? হচ্ছে। হ্যাঁ, জেরের ক্ষেত্রে সামান্য, মানে হ্যাঁ, ওই বইয়ের বাজেট তুলনায় একটু বি কম। নাকি? হ্যাঁ, জি জি। যাই হোক, এই জেরের ক্ষেত্রে এইটা, হ্যাঁ জেরের ক্ষেত্রে এইটা কি করা যাবে না। আর একটা বিষয় হলো যে আওয়াজটা কিন্তু আপনার বাতাসের সাথেই সম্পৃক্ত, আওয়াজটা বাতাসের সাথে সম্পৃক্ত, বাতাস ছাড়া কিন্তু আপনি আওয়াজ করতে পারবেন না। বাতাস ছাড়া, এক বিষয় হলো, মনে করেন আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে একটা না আপনি কতক্ষণ কথা বলতে পারবেন? একটা না, কোনো নিঃশ্বাস নেবেন না ভিতরে, নিঃশ্বাস না নিয়ে একটানা কতক্ষণ কথা বলতে পারবেন? বেশি থেকে বেশি আপনার 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটানা, এর বেশি সাধারণত সম্ভব হয় না। বা 20-30 সেকেন্ডটাও কিন্তু অনেক বড়, হয়তো মনে হইতেছে যে আমি তো 1 মিনিট 1.5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারি, 1-1.5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারি, কিন্তু আপনি
20 মিনিট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটানা কথা বলবেন, বা মনে করেন আপনি তেলাওয়াত করবেন, আপনি তেলাওয়াত শুরু করেন, তেলাওয়াত শুরু করে আপনি ঘড়ি ধরে দেখেন যে 30 সেকেন্ড পর্যন্ত এই একটানা তেলাওয়াত করা যায় কিনা, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে একটু একেবারে ফিসফিস আওয়াজে না পড়ে একটু উঁচু আওয়াজে পড়ে দেখেন 20-30 সেকেন্ড আওয়াজটা একভাবে পড়া যায় কিনা। এরপর কি হবে, যে আপনার ভিতরে যতটুকু পুঁজি ছিল আওয়াজ, আপনার এটা হলো ফুয়েল, ওই ইসের মতো, তেলের মতো, জ্বালানি। আপনি যে কথা বলতেছেন, আমরা যে কথা বলি, এই কথা বলার জন্য জ্বালানি হলো নিঃশ্বাস। এই নিঃশ্বাস ছাড়া আপনি কথা বলতে পারবেন। তারপর আবার আপনার কি করতে হবে, যখন শেষ হয়ে যাবে আবার নিঃশ্বাস নিয়ে আবার কথা বলা শুরু করতে হবে। তো যেটা বলতেছি ওইটা হলো এই, যে আমাদের কথাটার জ্বালানি হলো বাতাস। তো জাহারের ক্ষেত্রেও বাতাসের ব্যবহার আপনার করতেই হবে, তবে এই বাতাসটাকে আমাদের চেষ্টা করতে হবে যেন মুখের বাহিরে একেবারে ফ্রেশ বাতাস হিসেবে প্রকাশ না পায়, আওয়াজ হিসেবে প্রকাশ পাবে। ওইটা হাত মুখের কাছে নিলে যেন বোঝা না যায় যে বাতাস বের হইতেছে। একটা ধাক্কা তো অবশ্যই থাকবে। ওইটা হলো এরকম যে আপনারা সাউন্ড বক্স দেখছেন, তো সাউন্ড বক্সে দেখবেন যে যেখান থেকে আওয়াজটা বের হয়, ওই বড় বড়, আগে দেখতাম যে অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্স আনতো, তো যখন ওইগুলো বাজে তো ওই সামনের যে অংশটা ওইটা কাঁপতে থাকে, ওইখান থেকে আসলে একেবারে বাতাস বের হয় না, কিন্তু ওই আওয়াজটা যে বের হয় ওই আওয়াজের কারণে ওইটা কাঁপে, ওইটা কাঁপতে থাকে। তো জাহারের ক্ষেত্রে আপনার ওরকম একটা কম্পন অনুভূত হইতে পারে মুখের কাছে হাত নিলে, কিন্তু ওইটা যেন একেবারে ফ্রেশ বাতাসের মতো না হয়, যেমনটা কিনা ফা, আফ, আস, আশ, হ্যাঁ, এই ক্ষেত্রে হয়, এমনটা যেন না হয় জাহারের ক্ষেত্রে। তো জাহারের পরের হরফ কি? আচ্ছা যাই হোক, আমাদের যদি প্রত্যেকটাকে এইভাবে দেখি আমাদের সময় কুলাবে না। তো জাহারের ক্ষেত্রে যে হরফগুলায় সমস্যা হয় ওই হরফগুলাকে দেখি। তো যে হরফটায় সবচাইতে বেশি সমস্যা হয় এর একটা হলো জিম। সবচাইতে বেশি সমস্যা হওয়ার হরফের মাঝে একটা হলো জিম। এই জিম, জিমের ক্ষেত্রে জাহারটা পরিপূর্ণভাবে আদায় করা, অর্থাৎ জাহারের তো দুইটা অংশ, একটা অংশ ক্ষেত্রে বলা হইলো যে মাখরাজে জোরে ধাক্কা দেওয়া। তো এই কাজটা মোটামুটি করা সম্ভব হইলেও বাতাস নিয়ন্ত্রণে রাখাটা একটু কষ্টকর হয়। তো এখন আসলে এই সমস্যাটা আমাদের হওয়ার একটা কারণও আছে, কারণটা হলো যে জিমের যে মাখরাজটা, এই মাখরাজের যে একেবারে সঠিক স্থান, ওই সঠিক স্থানটা ব্যবহার করতে না পারার কারণে বাতাসের পরিমাণটা আমাদের একটু বেশি বের হয়। যদি একেবারে সঠিক স্থানটা আমরা ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের জিমের ক্ষেত্রে বাতাসটা আর একটু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হইত। তো আমরা জিমের ক্ষেত্রে যে অংশটা ব্যবহার করি স্বাভাবিকভাবে, কারণ আমাদের বাংলায় আমাদের জ আছে কয়েকটা, বর্গীয় জ, অন্তস্তীয় জ, তারপর ঝ। তো এগুলা আমরা স্বাভাবিকভাবে যখন উচ্চারণ করি, আমার ঠিক জানা নেই যে বাংলার মূল এই উচ্চারণটা কোত্থেকে হবে, তবে আমরা স্বাভাবিকভাবে, আমি আমার কথাই বলি, যখন স্বাভাবিকভাবে এই আমি যে এখন বললাম যে যখন, জ, যখন অন্তস্তীয় জ যে উচ্চারণ করলাম, যখন, এই জ যে বললাম, আচ্ছা আমাদের এদিকে বৃষ্টি হইতেছে, আওয়াজ কি ক্লিয়ার আছে? আমার আওয়াজটা কি ক্লিয়ার নাকি আওয়াজের সমস্যা? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি একবারে। বৃষ্টি হইতেছে তো ভাবলাম আওয়াজটা। এই যে আমি যে এখন কথা বলতেছি আপনাদের সাথে, তো এই যে বাংলা যে জ ধরনের উচ্চারণ হইতেছে, এই উচ্চারণটা কিন্তু আমার ক্ষেত্রেও বাংলা থেকে যখন আমি বলতেছি আমার একেবারে জিহ্বার আগার অংশটা ব্যবহার হইতেছে, অথচ আরবি জিমের মাখরাজটা কি? জিমের মাখরাজটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এখন আপনি আপনার জিহ্বার মাঝের অংশ বের করেন, আপনি আগে দেখেন যে আপনার জিহ্বাটা, আপনি বের করেন যে আপনার জিহ্বাটা কতটুকু লম্বা। এটা যদি বোঝা না যায় আয়না নিয়ে দেখেন বা ভিতরে আঙুল দিয়ে দেখেন আপনার জিহ্বাটা কতটুকু লম্বা হইতে পারে। তো আপনার জিহ্বা অনুযায়ী আপনার জিহ্বার মাঝের অংশ কোন জায়গায়,
জিহ্বার মাঝের অংশ যে জায়গা, ওই জায়গার থেকে আপনি জিম আদায়ের চেষ্টা করেন। আর জিম শিন ইয়ার মাঝে আমরা একটু পার্থক্য পড়ছি, সেটা হলো জিম হলো জিহ্বার মধ্যখানের একটু সামনের দিকের অংশ। এই সামনের দিকের অংশ বলতে কিন্তু আবার জিহ্বার আগায় চলে আসা যাবে না। ধরেন যদি আমরা জিহ্বার মাঝে একেবারে জিহ্বার মাঝ বরাবর থেকে জিহ্বার একেবারে মাঝের অংশে আমরা একটা বিন্দু দেই, ওই বিন্দুর পরেই সামনে আর একটা বিন্দু দেই, হালকা মনে করেন 1 সুতা বা 2 সুতা ফাঁকা দিয়ে, তাহলে যে স্থানটা দাঁড়াবে ওই স্থানটাই হলো জিমের মাখরাজ। তো জিমের মাখরাজটা যা, জিম জবর যা, যা জি জু, যা জি জু, যা জি জু, আজ ইজ উজ, আজ্জা আজ্জি আজ্জু, আজ্জা আজ্জি আজ্জু। আমাদের কি সমস্যা হয়? আমাদের সমস্যা হয় জিম যখন আমরা উচ্চারণ করি তখন একটা ঘর্ষণের আওয়াজ হয়, অর্থাৎ জিহ্বার মধ্যখান বা জিহ্বার যে অংশটাই লাগাই না কেন, উপরের তালুর সাথে লাগে, এটা শক্তভাবে লাগে না। শক্তভাবে না লাগার কারণে একটা ঝিরঝির আওয়াজ হয়, ওইটা হলে এই ধরনের একটা আওয়াজ হয়, যা এই ধরনের একটা, এই যে একটা ঝিরঝির আওয়াজ, এই ধরনের একটা আওয়াজ থাকে, আওয়াজের মিশ্রণ থাকে জিমের উচ্চারণে, যে কারণে বাতাসটা বের হয়। তো জিম উচ্চারণ করার ক্ষেত্রে যদি আমরা বিশেষভাবে দুইটা বিষয়কে খেয়াল করি, ওইটা হলো যে জিমের একেবারে প্রকৃত মাখরাজের যে স্থানটা, ওই স্থানটার ব্যবহার করা এক। আর দ্বিতীয় বিষয়টা হলো যে জিহ্বার মাঝের যে অংশ উপরের তালুর সাথে লাগাবো, ওই লাগানোর সময় একটু শক্তভাবে চাপ দেব। ধরেন আমি জিম উচ্চারণ করব, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরলাম। জিহ্বার মধ্যখান প্রত্যেকেই একটু ট্রাই করেন, আমি যখন বলতেছি যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরেন, ধরে রাখেন, তারপর খুবই দ্রুততার সাথে যা, এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। তা আগে আপনার নিশ্চিত করতে হবে যে জিহ্বার মাঝের অংশে আপনি ব্যবহার করতেছেন নাকি আপনার একেবারে জিহ্বার অগ্রভাগে চলে আসতেছে বিষয়টা। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার একটু দেখেন যে জিহ্বার মধ্যখানের অংশটা, অর্থাৎ জিমের জন্য যে মাখরাজটা ব্যবহার হওয়ার কথা, ওইটা উপরের তালুর সাথে শক্তভাবে ধরলাম, ধরার পর খুবই দ্রুততার সাথে যা, যা, এটাকে যেন যা যা যা, এমন একটা ঘর্ষণের আওয়াজ মুক্ত করতে হবে। যা জি জু, যা জি জু, আজ ইজ উজ, আজ্জা আজ্জি আজ্জু, আজ্জা আজ্জি আজ্জু, যা জি জু। আচ্ছা, এই জিমের উচ্চারণটা, অর্থাৎ জবর জের পেশ এবং জজম দিয়ে আজ ইজ উজ, আজ্জা আজ্জি আজ্জু, এই যে এই 6টা উচ্চারণ কে শোনাবেন? একজন একটু শুনান। হ্যাঁ আরিফ ভাই। মোহতারাম। জি। আজ্জা আজ্জি আজ্জু, হ্যাঁ, জবর জের থেকে যা জি জু, আজ্জা হ্যাঁ, আজ্জি আজ্জু। আজ ইজ উজ। ও জি মোহতারাম। আজ, সরি আজ, আজ, হ্যাঁ আজো ইজো উজো। হ্যাঁ, এইখানে কলকলার ক্ষেত্রে যাই, কলকলার বিষয়টা সামনে আসবে, তো কলকলার আওয়াজটা আর কি আর একটু সংশোধন করতে হবে, যে আজও না, আজ ইজ উজ, মুখটাকে জি একেবারে মোহতারাম। খোলা রেখে আজ, আজ, অর্থাৎ আপনি জবর উচ্চারণ করার সময় যেভাবে ঠোঁটটাকে খোলা রাখেন ওইভাবে খোলা রাখতে হবে। আজ ইজ উজ। আজ ইজো উজো। হ্যাঁ, জবর জের থেকে আরেকবার শুনান আরিফ ভাই। যা জি জু। যা জি জু, আজো হ্যাঁ, ইজো উজো। তারপরটা আজ, মোহতারাম এরপরে আজ্জা, আজ্জা, উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা। আজ্জা আজ্জি আজ্জা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরিফ ভাই, আমার যতটুকু মনে হইলো যে আরিফ ভাই বোধহয় বাতাসটা নিয়ন্ত্রণে আছে। কি আপনার হাত নিলে কি মনে হয় বাতাসটা কি মোহতারাম যতটা আমি বের হইতে চায়? মানে আগে যখন ছিল তখন একটু জিহ্বাটা একটু আগে, মানে আপনার এই মধ্যখান থেকে একটু সামনে আগানো ছিল, তো আমি এখন এই যে
মিউট যখন ছিল তখন আমি চেষ্টা করছিলাম মাঝখানে লাগাতে, আমার বাতাস আর বার হচ্ছে না, খুব কম। ও হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই। এরপর জাযাকাল্লাহ। শাহরিয়ার ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা প্রথমে হুম, আগে হরকত দিয়ে বলি। শাহরিয়ার শাহরিয়ার ভাই, ওই জি আমি শুধুমাত্র আওয়াজ শুনে তো অতটা বুঝতে পারবো না, যদি সরাসরি আওয়াজটা শুনতাম বুঝতে সুবিধা হইতো। তো এখন আপনার ভুলটা আপনারই ধরতে হবে। তা আপনি মুখের কাছে হাতের উল্টা পিঠ নিয়ে তারপর হরকত দিয়ে উচ্চারণ করেন, জবরদের পেশ দিয়ে আগে উচ্চারণ করেন। যা, হ্যাঁ জি, জু, আজ্জা। এই শাহরিয়ার ভাই, জি যখন পেশ বললেন তখন বোধহয় একটু বেশি বের হয়ে গেল। হ্যাঁ, তখন একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, হাতে বোধহয় বাতাসটা স্পর্শ করছে। হ্যাঁ, বাতাস একটু লাগছে জু এর ক্ষেত্রে। জু, হ্যাঁ জু, জু। এখন একটু কম হচ্ছে। এখন জু, এখন মনে জু। হইতেছে কম হইতেছে। হ্যাঁ ঠিক আছে। যা, আচ্ছা যা, জি, জু, আজ্জা, হ্যাঁ আজ্জি, উজ্জু। আজ্জু, হ্যাঁ ঠিক আছে। শাহরিয়ার ভাই মোটামুটি নিয়ন্ত্রিত মনে হইতেছে। তো তবে আরেকটু বোধহয় উন্নতি করা সম্ভব, জায়গা আছে উন্নতি করার। জি জি, প্র্যাকটিস করতে আচ্ছা হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। জি, তো আলহামদুলিল্লাহ শাহরিয়ার ভাইটাও। হ্যাঁ, সাজ্জাদ ভাই। জি জি সাজ্জাদ ভাই, যা, হরকত দিয়ে। জি, জু, যা, জি, হ্যাঁ জু, হ্যাঁ আজ্জা, আজ্জি, আজ্জু, হ্যাঁ হ্যাঁ, এবং আজে, যজন দিয়ে ইজে, শুনেন। হ্যাঁ আজে, ইজে, উজে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, সাজ্জাদ ভাইটাও মনে হইলো যে আমার কাছে যে বাতাস বের হয়নি। এখন সাজ্জাদ ভাই কি বাতাস কি কোথাও? এখন হ্যাঁ, ওই যে ওই এর ক্ষেত্রে আর কি, মানে মানে সরি যে জু আর কি, ওই জু আজু এর ক্ষেত্রে হ্যাঁ, সামান্য মানে মানে খুবই সামান্য আর কি একটা বাতাস বের হয়েছে। মানে হামসের মতো আপনি আচ্ছা যেটা বললেন, ওই হামসের হরফগুলোর মতো অত বেশি বের হয় না, এমনি খুব সামান্য বের হয়। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এইটার থেকে বাঁচার জন্য যে দুইটা কৌশল বলা হইলো, এই দুইটা পন্থা অবলম্বন করে দেখতে পারেন, ইনশাল্লাহ এই ভালো ফল পাওয়া সম্ভব বোধহয়, এইভাবে যদি করা হয়। অর্থাৎ যে মাখরাজটা একেবারে প্রকৃত যে মাখরাজের স্থানটা ওইটার ব্যবহার করতে হবে। আর একটা হলো যে উচ্চারণের জন্য যে আমি জিহ্বার মধ্যখানটা উপরে তালুর সাথে লাগাবো, লাগানোর পরে যখন আমি উচ্চারণটা করব, খুবই দ্রুত উপরের তালুর থেকে জিহ্বাটাকে পৃথক করে ফেলতে হবে। যা ওইখান থেকে ঘর্ষণের যে একটা ঝিরঝির আওয়াজ, এইটা বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ এতে ফায়দা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা সামনের দিকে দেখি। একটা হলো বেশি সমস্যার, একটা হলো জিম। এরপরে যেটা আসবে এইটাও জিমের কাছাকাছি সমস্যা, বলা যেতে পারে জিমের থেকে বেশি বা সমপর্যায়ের। সেটা হলো যা। হ্যাঁ, এই যার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আমার কাছে মনে হয় যে জিমের তুলনায় কম না, কোনো অংশেই কম না। কারণ জিমের ক্ষেত্রে মাখরাজটা একটু ভিতরের দিকে ছিল, যে কারণে বাতাসটাকে নিয়ন্ত্রণ করা একটু সহজ, কিন্তু যার মাখরাজটা একেবারে বাহিরের কাছাকাছি, মুখের বাহিরের অংশের কাছাকাছি হওয়ার কারণে যার মাখরাজটা একেবারে ঠোঁটের কাছাকাছি থাকার কারণে দেখা যায় যে যার বাতাসটাকে নিয়ন্ত্রণে রাখা একটু কঠিন হয়। তো যার ক্ষেত্রে যে কাজটা করতে হবে এইটা হলো, আপনি শুধুমাত্র মাখরাজে নিয়ন্ত্রণ করলে চলবে না, আপনার বাতাসটাকে একটু পিছুটান রাখতে হবে। বাতাসটাকে একটু পিছুটান রেখে তারপর উচ্চারণ করতে হবে। তো যার উচ্চারণটা জবর জেড পেশ দিয়ে যেভাবে হবে, যা জি জু, যা জি জু, তো এখানে যা
এইভাবে না, ঝা। যেমন ভাবে বললাম যে বাতাসটা প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলাম বাতাসটা, তো প্রয়োজনের থেকে যখন বেশি ব্যবহার করবো তখন বাড়তি অংশটা তো শুধু বাতাস রূপেই বের হবে। তো ঝা না, জা, জি, জু, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু, আজ্জু, জা, জি, জু, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু। হ্যাঁ, একটু জাটা একটু ট্রাই করে দেখেন প্রত্যেকেই। এবার দুই একজনের জার উচ্চারণটা একটু শুনান। হ্যাঁ সাজ্জাদ ভাই। জা জি জু, জা জি জু, আজ্জা সাজ্জাদ ভাই, হ্যাঁ আজ্জি আজ্জু। জি হ্যাঁ সাজ্জাদ ভাই, জবরের যে উচ্চারণটা, যার ক্ষেত্রে জবরের যে উচ্চারণটা, এই জবরের উচ্চারণটা আর একবার, আর দুই তিনবার একটু করেন। জা জা জা। হ্যাঁ ঠিক আছে। এই ক্ষেত্রে অন্যদেরকে যে একটা কথা বলবো, যে আমার প্রথমবার যে প্রথমবার মনে হইতেছিল যে জিহ্বার আগার অংশটা উপরের তালুর সাথে লাগতেছে কিনা, এমন একটা আওয়াজটা আমি বুঝতেছিলাম। যাই হোক, পরবর্তীতে মনে হইলো যে না, লাগে না। তো এই ক্ষেত্রে অনেকের যেটা হয় সেটা হলো যে যা উচ্চারণ করার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে, যার মাকরাজটা কি, মাকরাজটা হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগে। তো আমাদের এখানে একটা ভুল হয়, ভুলটা হলো এমন যে জিহ্বার আগাটা উপরের তালুর সাথেও লাগে। তো এই বিষয়টা একেবারে স্পষ্টভাবে মনে রাখতে হবে। জা, জা, জি, জু, জা, জি, জু, জা, জি, জু। যা যখন উচ্চারণ করব তখন জিহ্বার কোনো অংশই উপরের তালুর সাথে লাগবে না। জিহ্বার আগা, মধ্যখান, গোড়া কোনো অংশই না। পুরা জিহ্বাটা আপনার মনে করেন একেবারে নিচের সাথে শোয়ানো থাকবে, শোয়ানো অবস্থায় থাকবে। এই অবস্থায় জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগবে। তো যাটা এইভাবে উচ্চারণ হবে। যা উচ্চারণ করার সময় যেন জিহ্বার কোনো অংশ উপরের তালুর সাথে না লাগে, এই বিষয়টাকে প্রত্যেকে এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবে। তাহলে যার বড় ধরনের একটা সমস্যা থেকে বাঁচা সম্ভব। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ ভাই, এরপর আরিফ ভাই। জি মোহতারাম। জা জি জু, আজ ইজ উজ, আজ্জা ইজ্জা উজ্জা। হ্যাঁ, এই আরিফ ভাইয়ের ক্ষেত্রে যে যার যে মাখরাজটা, এই মাখরাজ থেকে পরিপূর্ণ আওয়াজটা ঠিক মতো বোঝা গেল না। বিশেষ করে যখন আপনি মনে করেন যে তাসদিদ দিয়ে যখন বললেন না, আজ্জা, আজ্জি, আজ্জু, এখানে একটু জ জ ধরনের একটা আভাস আওয়াজের মাঝে বোঝা গেল। তো এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করে একটু বলেন। আজ্জা ইজ্জা উজ্জা। আজ্জা, আজ্জি, আজ্জু। আজ্জা হ্যাঁ আরিফ ভাই। আজ্জি আজ্জু। যার সময় এই বিষয়টাকে যেমন মনে করেন জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু, আজ্জু। তো এখানে যেন জিহ্বাটা উপরের তালুর সাথে না লাগে, এই বিষয়টা একটু খেয়াল রাখলে ইনশাআল্লাহ মোহতারাম, এটা উচ্চারণটা তো আরো লাগতেছে আপনার তাসদিদের সময় তো লেগে যাচ্ছে, এমনি সময় লাগতেছে না উপরের তাসদিদ। জি উপরের তালুর সাথে লাগে নাকি? জি জি, হালকা লাগতেছে মনে হচ্ছে, বিশেষ করে আজ্জা, আজ্জু বলার সময়। আজ্জু আজ্জু, 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 আজ্জু। আজ, আজ্জু, আজ্জু। তো এটাকে একটু যত সম্ভব ওর থেকে একটু, অর্থাৎ একটা বিষয় কি,
যে ওই ক্ষেত্রে যে সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে ওইটা হলো যে যার উচ্চারণটা জ, অর্থাৎ আমরা যে জ উচ্চারণ করি বাংলায় জ, এই জর একটা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে এই জন্য বলা হইলো যে জিহ্বাটা উপরের তালুর সাথে। এখন যদি আপনি একটু লাগে কিন্তু আপনার যার পরিপূর্ণ উচ্চারণটা ঠিক থাকে ওই ক্ষেত্রে আপনার সমস্যা থাকবে না। কিন্তু যদি আপনি মাখরাজের যে কাজটা ওই কাজের আংশিক অংশটা উপরের তালুর সাথে লাগার মাধ্যমে আদায় হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যাটার সৃষ্টি হবে। মুহতারাম আমি আরেকবার একটু পড়াটা দিই। আচ্ছা হ্যাঁ বলেন। জা জবর যে জি জি মুহতারাম, জা জি জু, আজ জু এই ইজ জা যখন পেশ বলা হইল জু 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 জা জি জু জু তা ই আছে না ইদা জুলজিলাতিল ইদা জুলজিলা ইদা ইজা জুলজিলা জুলজিলাত, জি। হ্যাঁ আজ ইজ উজ, আজ্জা ইজ্জা উজ্জা। এখন কিন্তু এই তাজিদ অবস্থায় কিন্তু অনেকটা জিমের মতো বুঝে আসছো। আজ্জা আজ আজ্জা, এই জা আর জিমের মাঝে একটা পার্থক্য কি, ওই যার ক্ষেত্রে কিন্তু আমরা একটা সিফত করছিলাম সফির, ওইটার কাজ আমরা সামনে গিয়ে জানবো যে ওইখানে একটা এই ধরনের একটা এই জিমের ক্ষেত্রে যেটাকে নিষেধ করা হইলো অর্থাৎ একটা ঘর্ষণের ঝিরঝির আওয়াজ, ওই যার ক্ষেত্রে আপনার ওইটা করতে হবে। যার ক্ষেত্রে এইটা করতে হবে, জিমের ক্ষেত্রে এইটা করা যাবে না। যার ক্ষেত্রে এইটা করতে হবে, এইটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। এরপর শাহরিয়ার ভাই। জি মোহতারাম। তাহলে জা জা জি জু, আজ ইজ উজ, আজ্জা আজজি আজজু, আজু আজজু আজজু। আজু হ্যাঁ হ্যাঁ শাহরিয়ার ভাই। আর ওই যে পেশের সময়, পেশের উচ্চারণটার সময় আমার কাছে মনে হইলো যে বোধহয় একটু পরিমাণের থেকে যতটা নিয়ন্ত্রণে থাকা উচিত তার থেকে একটু অনিয়ন্ত্রিত হয়ে গেছে জি ম্যাডাম, জি মোহতারাম। পেশের ক্ষেত্রে। তো জু ইনশাল্লাহ এটা বোধহয় জা জি জু তো জা আগের তুলনায় অর্থাৎ এতদিন, হ্যাঁ শাহরিয়ার ভাই জি এতদিন তো বিষয়টা জানার ছিল না, এখন জানার পর আজকে কি মনে হইতেছে একটু আগের থেকে পরিবর্তন হয় কি না আওয়াজে? হ্যাঁ, একটু পরিবর্তন হচ্ছে, এটা আরো বেশি বেশি মস্ত করতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ এটার ফায়দাটা ইনশাল্লাহ আমরা যখন থেকে জানা শুরু করব তখন থেকেই শুরু হবে। তবে এর পরিপূর্ণ যে রূপটা এইটা পেতে আমাদের অনেকের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, অর্থাৎ আমাদের যদি এই সম্পর্কটা বেশি থাকে এই চর্চার সাথে তাহলে একটু কম সময় লাগবে, অন্যথায় তো পরিশ্রমের উপর এটা নির্ভর করবে। ঠিক আছে শাহরিয়ার ভাই মাশাআল্লাহ। আচ্ছা এবার মহিউদ্দিন ভাই। জি জি মহিউদ্দিন ভাই। জা জি জু, জু আজ্জা আজজি আজজু, হ্যাঁ আজ ইজ উজ আজ আজ ইজ উজ। হ্যাঁ এখন মহিউদ্দিন ভাই জি এই মুখের কাছে, হ্যাঁ মুখের কাছে হাত নিয়ে বলছেন নাকি? না, হাত নেই নাই। হ্যাঁ, এই জাহার একটা বিষয় হলো কি যে এই জাহারের যে বিষয়টা অর্থাৎ বাতাস বন্ধ রাখার যে বিষয়টা, এই বিষয়টার চর্চা করার জন্য আমাদের প্রত্যেকেরই এই নতুন জামাইয়ের মতো হইতে হবে। নতুন জামাই যেমন মুখের কাছে হাত নিয়ে রাখে, আমরা আর কি একেবারে পরিপূর্ণ যেহেতু নতুন জামাই না এই জন্য হাতের উল্টা পিঠ নিতেছি। তো হাতের উল্টা পিঠ দিয়ে মুখটাকে একটু ঢেকে নিয়ে তারপর আওয়াজটা করতে হবে, তাহলে আমাদের বিষয়টা ধরা পড়বে তাড়াতাড়ি আর এইটা ঠিক করাটাও সহজ হবে।
হ্যাঁ মহিউদ্দিন ভাই, মুখের কাছে হাত নিয়ে একবার একটু উচ্চারণ করেন। জি মুখের কাছে হাতের উল্টা পিঠ, একেবারে কাছাকাছি, মনে করেন মুখের থেকে আপনি 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে রাখবেন, এর জি থেকে যেন বেশি দূরে না থাকে। হ্যাঁ জা জি জু হ্যাঁ আজ্জা আজ্জি আজ্জু হ্যাঁ। আজ ইজ উজ। আজ ইজ উজ হ্যাঁ, এখন কি মনে হইলো? বাতাস তো এরকম বের হয় নাই, হালকা মানে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে বোধহয় নিয়ন্ত্রিত আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, সাজ্জাদ ভাই তো বোধহয় শুনাইছিলেন, আর কিছু বলবেন সাজ্জাদ ভাই? আসলে আমি ওই যে ওই যজম সহ যেটা ওটা আর কি শুনাই নাই, এই জন্য হাত তোলা রাখছিলাম। আচ্ছা শুনুন। জি জি জি। আজ ইজ আজ। উজ হ্যাঁ আজ ইজ উজ। আচ্ছা উজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যারা শুনাইছে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই নিয়ন্ত্রিত আছে বিষয়টা। তো বাকি অনেকে আছেন কিন্তু শুনাইতেছেন না, বা একটু উপস্থিতি জানান দেওয়ার জন্য মাঝে মাঝে একটু আওয়াজ করবেন, অন্যথায় মনে করেন যে আমাদের সময় প্রায় শেষ আজকে। তো একটা এই পড়াবাদে একটু অপ্রাসঙ্গিক একটা কিছু বলি। হ্যাঁ, আব্দুল জব্বার ভাই বোধহয় কিছু, আচ্ছা আব্দুল জব্বার ভাই একটু পরে সুযোগ দিতেছি। জি তো উস্তাদ কথাটা হইলো আসি, কি, একটু জানাই দিলাম। উস্তাদ আসি আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মনে করেন মাঝে মাঝে যখন বলা হয় যে এই বিষয়টায় কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলেন, তখন আমিও বুঝতেছি যে হয়তো বিষয়টা বুঝতে কারো সমস্যা নেই। তো তখন একটু উপস্থিতি জানান দেওয়ার জন্য হইলেও একটু হা হু করবেন যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই বা কিছু। অন্যথায় মনে করেন যে আমার কাছে মনে হইতে থাকে যে একা একাই কথা বলতেছি, ওই অপর প্রান্তে কেউ আদৌ আছে কিনা। অর্থাৎ আপনারা তো একেবারে চোখের সামনে না, চোখের সামনে হইলে বিষয়টা এমন হইতো না। তো অন্যথায় আর কি একটু মনে হয় যে আর কি মানসিকতা একেবারে ঠিক জায়গায় থাকে না। তো মাঝে মাঝে একটু যখন জিজ্ঞাসা করা হয় তখন একটু বলবেন যে হ্যাঁ বুঝতেছি বা সমস্যা নেই। তো যদিও জানি যে আমি জানি এই আমার প্রশ্নের উত্তর আমারই জানা আছে, যেহেতু কেউ সমস্যার কথা বলতেছেন না, আমারই জানা আছে, কিন্তু তারপরেও এইটা একটু বলতে হবে। এটা আপনাদের প্রতি আমার এইটা একটা অনুরোধ। হ্যাঁ, আশরাফুল ভাই কিছু বলবেন বোধহয়। না, ওই ওই কথাই যে আমরা মাঝে তো চুপ থাকি, এখন থেকে বলবো, আমরা উত্তর দেবো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সময় আজকে শেষ। তো আমরা যে কাজটা করব, কারণ আমাদের উচিত ছিল যে প্রত্যেকটা হরফকে মস্ক করার, কিন্তু সময় স্বল্পতার কারণে এটা সম্ভব হয় নাই, বা সম্ভবও না আমাদের পক্ষে। তো আমরা আজকে 2টা সিফত সম্পর্কে জানলাম। তো আগামীকালকে পুরা দিন আমরা যে কাজটা করব এইটা আর কি এক একটা হরফ করে এইটা ট্রাই করব যে যেখানে বাতাস বন্ধ থাকার কথা ওইখানে থাকতেছে কিনা, বা যেখানে চালু থাকার ক্ষেত্রে আপনার সমস্যা হবে না। অর্থাৎ হামসের ক্ষেত্রে আপনার ততটা সমস্যা হবে না, তারপরেও 2-1 বার আপনি হামসের গুলো একটু চর্চা করলেন। জাহারের ক্ষেত্রে ওই জিম, জা, তারপর অনেকের ক্ষেত্রে আবার গ, গ আছে না, তো গ, গ, গর মাঝে অনেকের বাতাস বের হইতে চায়। তো অনেক, যদিও এইখানে জিম, জা, রাল, তারপর আবার গ, এরকম 4-5টা হরফের ক্ষেত্রে জিম এবং জার ক্ষেত্রে সমস্যাটা সবচেয়ে বেশি। আর আমার মনে হয় এই 2টার ক্ষেত্রে সমস্যা যেহেতু বেশি, এই 2টাকে যদি নিয়ন্ত্রণ করা যায় বাকিগুলাতে এতটা সমস্যাকর হবে না। তো আমরা আর কি আগামীকালকে এইটা একটু প্রত্যেকেই, এইটার জন্য তো আমার আলাদা সময় বের করে বসে থাকার প্রয়োজন নেই। এটা আমি আমার হাঁটা চলার অবস্থায় বা কাজের সময় ওইটা আমি মুখে জপতে পারি, যে আমি আমার কাজ করতেছি বা একটা জিনিস দেখতেছি। তো এই অবস্থায় জা, জি, জু, আজ, ইজ, উজ এটা করা সম্ভব। আমি অফিসে যাইতেছি, তো অফিসে যাওয়ার জন্য তো পথ আছে, এই পথ দিয়েই যাইতে হয়, একেবারে ঘরের ভিতর তো আর অফিস না। তো ওই পথের মাঝে একটু চর্চা করতে পারি।
আর একটা বিষয় কি, প্রত্যেকেই নিজের, সবার ভুল কিন্তু এক জায়গা হয় না, প্রত্যেকের কিছু বিশেষ বিশেষ জায়গা থাকে, প্রত্যেকের এক একজনের ভুল এক এক ধরনের হয়। প্রত্যেকেই নিজের ভুলটাকে চিহ্নিত করে যদি আমি একটু চর্চা করি তাহলে আমার পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হবে। অন্যথায় যদি একেবারে সবগুলাকে একসাথে একই সময় দিয়ে করি, চর্চা করি, তাহলে ওই যেগুলা হয় ওই ক্ষেত্রে যে সময়টা দিতেছি ওইখানে আমার সময়টা অযথা ব্যয় হইতেছে। তো আমার প্রত্যেকের নিজের ভুলটাকে একটু চিহ্নিত করার চেষ্টা করবেন সর্বপ্রথম, তারপর ওই যেখানে ভুল হয় ওইখানে একটু বেশি সময় দিয়ে বাকিগুলা দুই একবার পড়লেন, ইনশাল্লাহ এতে করে আমাদের পরিবর্তন খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে আমাদের সময় শেষ। আমার ইচ্ছা ছিল যে 2 ভাগের সিফত পড়া, তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এইটাই ভালো। তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা 2য় ভাগের সিফতগুলো পড়বো। তো আগামীকালকে ক্লাসের শুরুতে আমি হয়তো, প্রত্যেকেই চেষ্টা করবেন একটু শোনানোর, কম বেশি শোনানোর চেষ্টা করবেন, আপনাদের পড়া একটু শোনার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আজকে এতটুকুই থাক, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব। যদি কারো কিছু বলার থাকে 1 মিনিটের ভিতর বলতে পারেন। আমাদের সময় অলরেডি শেষ, 3 মিনিট বেশি হয়ে গেছে। কারো কি কিছু বলার আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।